নমস্কার বন্ধুরা, আমি তনুজা। এইসব গল্প শোনাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প তৃষ্ণা, লিখেছেন নবেন্দু ঘোষ। আশা করি তোমাদের এই গল্পটা শোনার পরে একটা ভালো গল্প শোনার তৃষ্ণা মিটবে। জল যে কত দামি জিনিস তা বুঝলাম মালাডে এসে। মালাডে দাদা থাকেন। 1 বছর আগে তিনি কলকাতা থেকে বম্বে বদলি হয়ে এসেছিলেন। দাদার বম্বের সংসার দেখবার লোভ অনেক দিন ধরেই হয়েছিল, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। তাই অফিস থেকে যেদিন আমার 6 মাসের জন্য ডেপুটেশনে যাওয়ার প্রস্তাব এলো, আমি এক কথায় রাজি হয়ে গেলাম। মালাড শহর এলাকার বাইরে, সুতরাং শহরের সব রকম দাক্ষিণ্য এখানে নেই। জলাভাবটাই সবচেয়ে আগে চোখে পড়ে। কল নেই, কুয়োর জল ফুটিয়ে খেতে হয়। কিন্তু মার্চ থেকে কুয়ো শুকোতে আরম্ভ করে। মে মাসে অধিকাংশই শুকিয়ে যায়। জল জল হাহাকার ওঠে চারিদিকে। কুয়োর চারদিকে তখন সর্বধর্ম ও সর্বশ্রেণীর ভিড় জমে। মেয়ে পুরুষ ছেলে বুড়োরা সবাই আসে। কুয়োর চারদিকে টিন বালতি কলসি আর ডেকচির কিউ পড়ে যায়। তার কোনো সময় অসময় নেই। সকাল থেকে রাত পর্যন্ত নিরবিচ্ছিন্ন চলে জল তোলার পর্ব। আমি এলাম মার্চ মাসে। তালু ফাটানো গরম তখন বম্বেতে। এসেই বুঝলাম যে জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। দাদার বাংলোর চারদিকে 3-4টি দোতলা চওয়াল। ব্যারাকের মতো একটা ঘর আর একটা রান্নাঘর নিয়ে নিচে উপরে 20টি পরিবার থাকে। চওয়ালগুলোর একটি মাত্র কুয়ো। তা যখন শুকিয়ে যায় তখন চওয়ালের মেয়েরা দাদার কুয়োতে জল নিতে আসে। তাছাড়া বাংলোটার ঠিক পেছন দিকে ছোট্ট মতো একটা বস্তি আছে। তার বাসিন্দারা তো সারা বছরই জল নেয়। বাংলোতে এত ভিড় হওয়ার কারণ কুয়োটা মস্ত বড় এবং কখনো শুকোয় না। রোজ সকালে বম্বে যায় ঘণ্টা 3 জন্য, একবার হেড অফিসে হাজিরা দিয়ে আবার 2-3টে নাগাদ ফিরে আসি। কাজের চাপ নেই। এখানে কতকগুলো কাগজপত্র দাখিল করেছি, তা দেখিয়ে কতগুলো রিপোর্ট ও প্ল্যান নিয়ে ফিরে যেতে হবে আমাকে। সুতরাং প্রচুর অবকাশ। দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় আর হয়ে বই বা খবরের কাগজ পড়তে পড়তে খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালেই কুয়োর ধারটা দেখতে পাওয়া যায়। সবসময় 2-3 জন মেয়ে পুরুষ কুয়োর ধারটাতে দাঁড়িয়ে আছে, জল তুলছে, গল্প করছে। রাতের বেলা যখন আমার ঘরে আলো জ্বলে আর মেহেদির বেড়ার ছায়াতে কুয়োর ধারটা অন্ধকার হয়ে ওঠে, তখন জল তোলার শব্দ পাই। মাঝে মাঝে শেষ রাতে যখন ঘুম ভেঙে যায়, তখনও দড়ি বালতি আর চুরির এক সম্মিলিত শব্দ কানে ভেসে আসে। জলের জন্য মানুষের যে তৃষ্ণা, তাকে 24 ঘন্টাই অনুভব করি। তখন কি জানতাম যে এই তৃষ্ণা লক্ষ্য করতে করতেই একদিন টের পাবো যে জীবনে আরও তৃষ্ণা আছে। জল বাতাস আর আলোর জন্য যে তৃষ্ণা, তার চেয়েও তীব্র, তার চেয়েও শক্তিশালী এক তৃষ্ণা। কিন্তু তার আগে দাদা ড্রাইভার বাসুদেবের কথা বলেনি। বাসুদেব বিহারের লোক, বয়স 27-28 হবে। ছোটবেলাতেই বাপ মাকে হারিয়ে সে সংসারে একা ভেসে পড়ে। তারপর নানা কাজ করে শেষে ড্রাইভার হয়ে সে দাদার সঙ্গে চলে এসেছে। লম্বা দোহারা গড়ন বাসুদেবের, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সে ভালোবাসে। রূপ না থাকলেও রুক্ষ একটা স্ত্রী আছে তার। বাড়ির সবাই হাসাহাসি করে তার বাংলা বলার চেষ্টাতে। অনেক হাঁটাহাঁটি করে বাড়ি ফিরে এসে সে একদিন বলল, হটে হটে থকে গেছি মা। বৌদি হাসি খুশি মানুষ, হেসে খুন হন বাসুদেবের কথায়। দাদা গম্ভীর মানুষ, হাসির কথাতেও হাসি পায় না তার। কিন্তু একা হাসতে ভালো লাগে না বৌদির, ফলে আমাকেই সব কথা শুনতে হয়, হাসতে হয়। দাদার গাম্ভীর্যের জন্য বেশি হেসে ভারসাম্য বজায় রাখতে হয়। সেদিন রবিবার দুপুরে সবে ঘুম এসেছে, এমন সময় বৌদি ঘরে এলেন। এসে আমার মাথা ধরে ঝাঁকুনি। এই এই ঠাকুরপো। না বৌদি, ঘুম পাচ্ছে। আরে শোনোই না, শোনো। বাধ্য হয়ে তাকালাম। বৌদি মুখে আঁচল চাপা দিয়ে হাসতে লাগলেন। হাসছ যে? হাসছি কি আর সাধে ভাই? ওই বাঁচতে ওটা আবার কি বাংলা কথা বলেছে?
বাংলা নয় ঠাকুরপো, বাঁচতেও এখন অন্য পাঠ পড়ছে, প্রেমের পাঠ। কি? হ্যাঁ, দেখো না, জানলা দিয়ে বাইরে দেখো। তাকালাম। কুয়োর ধারে তখন ভিড় নেই। আম গাছের ছায়াটা নিবিড় হয়ে পড়েছে কুয়োর ওপর। সেখানে একটি পেতলের কলসি কুয়োর পাড়ে রেখে একটি মেয়ে বাসুদেবের সঙ্গে গল্প করছে। মেয়েটিকে আগেও লক্ষ্য করেছি, পিছনকার বস্তিতে থাকে, মারাঠি ছুতরের মেয়ে, নাম গঙ্গা, বয়স 20-21 হবে। ভোর সকালে, নিঝুম দুপুরে আর সন্ধ্যের ম্লান আলোতে ওরা দুই বোনে জল নিতে আসে। দুই যমজ বোন, অবিকল একরকম দেখতে ওরা, তবে গঙ্গা একটু ছিপছিপে আর যমুনা একটু মোটা। গঙ্গার মুখে চোখে একটা বিষণ্ণ ছায়া, যমুনা হাসি খুশি। গরিবের মেয়ে, কিন্তু রুচি আছে ওদের। মারাঠি হিন্দি লিখতে পড়তেও জানে। শাড়ি পরার কায়দা থেকে চলা বলার ভঙ্গিটিতে কোথায় যেন একটা স্ত্রী আছে ওদের। বৌদির সঙ্গে এর আগে বার কয়েক কথা বলতে দেখেছি। বৌদি নিজেই একদিন তারিফ করেছিলেন ওদের। সেই দুজনের একজন গঙ্গা। প্রশ্ন করলাম, যমুনা কোথায় গেল? বৌদি বললেন, যমুনা আগে কলসি ভরে জল নিয়ে গেছে, এখন থেকে এই তো হবে। যমুনা আসবে তো গঙ্গা যাবে, আবার যমুনা যেতে না যেতেই গঙ্গা ফিরে আসবে। একটু বিরক্ত হয়ে বললাম, ওই বাঁশদেউটার মধ্যে কি দেখলো মেয়েটা? বৌদি হাসলেন। সে কি করে বলবো ভাই, তবে কি এমন বড়লোক ওরা যে বাঁশদেউকে ছেড়ে তোমার মধ্যে কোনো কিছু দেখবার মতো স্পর্ধা হবে ওর? ছি বৌদি, সত্যি কথা বলছি ভাই। তাছাড়া আমাদের ড্রাইভারের গুণটাই বা কি কম? 80 টাকা মাইনে পায়, দেখতে শুনতে ভালোই, বাংলাও মন্দ বলে না। হেসে ফেললাম। তোমার বৌদি খালি হাসি ঠাট্টা। বৌদিও হাসলেন, বললেন, কিন্তু আমি ভাবছি অন্য কথা ঠাকুরপো। কই, এতদিন তো বুঝতে পারিনি। আমি বললাম, ওইটে নাকি বোঝা যায় না বৌদি। পণ্ডিতেরা বলেন যে বীজের অঙ্কুরিত হওয়া যেমন, এই ব্যাপারটা ঠিক তাই, নিঃশব্দ অদৃশ্য। দর্শকদের চোখে যেমন হঠাৎ একদিন ধরা পড়ে, তেমনি নায়ক নায়িকারাও তা হঠাৎই একদিন বুঝতে পারে। তাই বটে, প্রথম প্রথম প্রেমকে অনুভব করা যায় না। নিঃশব্দে তিলে তিলে অনুভূতি শিরা বেয়ে বেয়ে অদৃশ্য আখরে কথাটা লিখিত হতে থাকে। তারপর হঠাৎ একদিন সেই লেখা পড়া যায়, বোঝা যায়। তারপর তা উপচে পড়ে। যত সংযমী থাক না কেন, তাকে আর লুকোনো যায় না। ত্রস্ত চোখের অনুসন্ধানী চাউনি, গ্রীবা বাঁকিয়ে ফিরে ফিরে যাওয়া, অকারণ হাসি, অসংলগ্ন কথা, সময় অসময়ে গুনগুন করা, কথা বলতে বলতে আঁচলে গেরো বাঁধা আর খোলা, হাতের নাগালের মধ্যে কোনো ফুল বা পাতাকে পেলে কুটি কুটি করে ছিঁড়ে ফেলা, আর মাঝে মাঝে বোকার মতো কোনো কাজ করা। সব কিছুর ভেতর দিয়ে একই কথা বারংবার ঘোষণা হয়, ভালোবেসেছি। বাসুদেবের মধ্যেও পরিবর্তন এলো। দাদাকে মাঝে মাঝে গাড়ি চড়তে গিয়ে ডাকতে হয়। সেই ডাক শুনে অন্যান্য চাকরেরা আবার হাঁক পাড়ে। তখন বাসুদেব ছুটে আসে, মাথা চুলকে অপরাধকে ঢাকার জন্য বলে, ধুতি পেয়েছিলাম হুজুর। বেশভূষাতেও বিশেষ পরিবর্তন দেখা যায় বাসুদেবের। সযত্নে টেরি কাটে সে, প্রায় রোজই পাট ভাঙা ধুতি পরে। বৌদির কাছ থেকে ইস্ত্রিটা চেয়ে নিয়ে রোজই জামা কাপড় ইস্ত্রি করে। সন্ধ্যের পর বাসুদেবের গা থেকে সস্তা এসেন্সের গন্ধ মাঝে মাঝে টের পাওয়া যায়। বৌদি হেসে বলেন, হতবাগার কাণ্ড দেখেছ ঠাকুরপো? কিন্তু হতবাগা আরও অনেক কাণ্ড করতে লাগলো। দুপুরবেলাটা বাসুদেব থাকে না, দাদাকে নিয়ে শহরে যায়, আর ফেরে সেই বিকেলে। মাঝখানে এই ঘন্টার অনুপস্থিতিটা সে পুষিয়ে নিতে চায় সকালে আর সন্ধ্যাতে। সারাক্ষণ কুয়োর ধারে সে প্রহরীর মতো বসে থাকে। যখন ভিড়টা কমে আসে, তখনই আসে গঙ্গা। কলসি রেখে কুয়োতে ঠেস দিয়ে দাঁড়ায়, সলজ্জ ভঙ্গিতে মৃদু কণ্ঠে কথা বলে, আর মাঝে মাঝে এদিক ওদিক ত্রস্ত চোখে দেখে নেয়। কি কথা বলে ওরাই জানে, একটাও শুনতে পাই না আমরা, অনুমানও করতে পারি না। শুধু এইটুকু বুঝি যে কথার আর শেষ নেই। অনাবশ্যক, অপ্রয়োজনীয়, তুচ্ছ আর সাধারণ কথাও ওদের কাছে উপভোগ্য আর অসাধারণ হয়ে উঠেছে। কিন্তু বাসুদেবের ব্যাপার আমাদের ক্রমেই বিরক্ত করে তুলল।
সেদিন সন্ধেবেলায় বাজার থেকে ফেরবার সময় বস্তির পাশ দিয়ে বাংলোতে ফিরছিলাম। দেখলাম যে গঙ্গাদের বাড়ির সামনে দাদার গাড়িটা দাঁড়ানো, আর বাড়িটার বারান্দায় বসে বাসুদেব খুব গল্প জমিয়েছে দুই বোনের সঙ্গে। বাড়িতে গিয়ে কথাটা বৌদিকে বললাম। বাসুদেব ফিরতেই বৌদি কৈফিয়ত চাইলেন। বাসুদেব মাথা চুলকে বলল, উধার দিয়ে আসছিলাম তো বিঠল দাসজি বুলালো। বুলালো? বৌদি থমকে উঠলেন। দেখো বাসদেও, আমরা কানা নই। বাসুদেব মাথা নিচু করে রইল। বেশি বাড়াবাড়ি ভালো নয়, বুঝলে? বিঠল দাস বা তার মেয়ে যার সঙ্গে ইচ্ছে গল্প করোগে, কিন্তু আমাদের গাড়ি নিয়ে যেও না ওদিকে। তারপর বাসুদেব আর গাড়ি নিয়ে যায়নি, কিন্তু বৌদির ধমকে নেশা তার একটুও কমল না, বরং বেড়েই চলল। দিন কাটতে লাগলো। জলের জন্য মালাডে হাহাকার বেড়ে চলল। লোকেরা গল্প করতে করতে হিসেব করে 15ই জুনের কত দেরি, কবে আরব সাগর থেকে মৌসুমি মেঘের পুঞ্জ আকাশ ছেয়ে ফেলবে। সবাই হিসেব করে আর কুয়োর ধারে ভিড় বাড়ে। আজকাল গঙ্গার যমুনা একসঙ্গে আসে না। জল নিতে এসে একপাশে দাঁড়িয়ে থেকে বাসুদেবের সঙ্গে একা গল্প করে গঙ্গা। তারপরে যারা আসে তাদের জল নেওয়া কখন হয়ে যায়, আবার নতুন লোক আসে, তবু গঙ্গা নড়ে না। শেষে বাসুদেবী তাকে স্মরণ করিয়ে দেয়। সেদিনও তেমনি গল্প চলছিল। হঠাৎ যমুনা এসে হাজির হলো। এসে গঙ্গাকে বকতে শুরু করলো। বাসুদেব কি একটা বলতে গেল, কিন্তু যমুনা রুখে এলো তার দিকে। গঙ্গা তাড়াতাড়ি চলে গেল। বৌদি একটু বাদে এসে বললেন, ঈর্ষা? বুঝলাম না। জিজ্ঞেস করলাম, কার কথা বলছো বৌদি? বৌদি মুখ বিকৃত করে বললেন, ওই খুঁড়িদের কথা বলছি। ওই যমুনা মেয়েটা সব বুঝতে পেরেছে। অনবরত বাধা দেয় ও। গঙ্গাকে বকে, বাসদেবের ওপর ওর ভয়ানক রাগ। তার মানে যমুনাও কি? তা কেন? কিন্তু কোনো একজনকে ভালোবেসেছে, সেটাও তো অসহ্য মনে হতে পারে। হেসে বললাম, এ যে রীতিমতো উপন্যাস বৌদি। আর বলো না ভাই, হতবাগা জ্বালিয়ে খেলো। আমি তো ভয় ভয় আছি, তোমার দাদা জানতে পারলে আর রক্ষে থাকবে না। পরদিন একটু নজর রাখলাম। বৌদির কথাই ঠিক, যমুনা বোনকে আগলে আগলে বেড়াচ্ছে। বাসুদেব কাছে এলেই তার চোখ জ্বলে ওঠে, মুখের ওপর যেন বিষ ছড়িয়ে পড়ে। কলসি কাকে চলে যেতে যেতে বিচিত্র বিষণ্ণ এক দৃষ্টি মেলে গঙ্গা বাসুদেবের দিকে তাকায়। যমুনা তাড়া দিয়ে ওঠে, পেছন ফেরে কি দেখছিস অত? হ্যাঁ, বাড়ি তো সামনের দিকে। আমি বাইরের ঘরে শুই। ঘরের মেঝের ওপর বাসুদেব শুতো, কিন্তু সেদিন লক্ষ্য করলাম যে বাসুদেব শোয়নি। পরপর কদিন ধরেই তাই লক্ষ্য করলাম। শেষে কৌতূহল সামলাতে না পেরে রাধুনী বামন পাড়েজিকে জিজ্ঞেস করলাম কথাটা। পাড়েজির সঙ্গে বাসুদেবের বেশ ভাব। পাড়েজি বলল, এখানে শোবার জায়গা হয় না বলে বিঠল দাসের বাড়িতে গিয়ে শোয় বাসুদেব। বৌদিকে বললাম কথাটা। বাসুদেবের তলব হলো। বাসুদেব বলল, দাদাবাবু ঘরে শোন, আমার এখানে শুতে লাজ করে। বৌদি চটে গেলেন, লজ্জা বটে। তা ওখানে কি ঘরে শুতে দেয় তোমাকে? জি না, বারান্দা আমি শুতি। তা এই বাড়ির বারান্দা কি দোষ করল? পাড়েজি রান্নাঘরের বারান্দায় শোয়, সেখানেও তো শুতে পারো। খবরদার, তোমার এসব বাড়াবাড়ি আমি সহ্য করব না বাসদেও। বাবুকে বলে দেব আমি তোমাকে ও বাড়িতে গিয়ে শুতে নিষেধ করছি, বুঝলে? জি। বাসুদেব সেদিন আমাদের বারান্দাতেই শুল। বৌদির কথা অগ্রাহ্য করবে কোন সাহসে? কিন্তু পাড়েজি এক ফাঁকে আমার কাছে আড়ালে বলে ফেলল, আজ মাঝি না বললেও ও বাড়িতে শুতো দাদাবাবু। কেন পাড়েজি? ওই জমলা, ও নাকি কাল রাতে গঙ্গার সঙ্গে বাসদেওকে বাদ বলতে দেখেছে। দেখে বাসদেওকে ভয় দেখিয়েছে, বলেছে আজ থেকে শুতে গেলে বিঠল দাসকে নালিশ করবে। ব্যাপারটা বুঝলাম। বৌদির কথাই ঠিক, ঈর্ষা। মানব হৃদয়ের কয়েকটি নির্দিষ্ট পথ আছে, কতগুলো আইন কানুন আছে, ক্রিয়া ও প্রতিক্রিয়ার কয়েকটি নির্দিষ্ট লক্ষণ আছে, যাকে জাতি, ধর্ম, বর্ণ আর শ্রেণীর গণ্ডিতে দিয়েও বদলানো যায় না। সব মানুষই যে এক, তা তখনই টের পাওয়া যায়। আর এক বলেই ব্যাপারটা বুঝতে পারলাম আমি। সেদিন রাতে ঘুম ভেঙে গেল। বড় গরম।
উঠে লাইট জ্বেলে ফ্যানটা চালিয়ে দিলাম। তেষ্টা পেয়েছিল। 1 গ্লাস জল গড়িয়ে খেলাম। তারপর গ্লাসটা ধুয়ে জলটা জানলা দিয়ে বাইরে ফেলতে গিয়ে থমকে দাঁড়ালাম। বারান্দায় বাসুদেবের খালি বিছানা পড়ে আছে। বাসুদেব নেই। প্রায় শেষ রাতে ফিরে এলো সে। ব্যাপারটা বোঝা এমন কঠিন নয়, তবু হাতে নাতে ধরতে ইচ্ছে হলো। পরদিন জেগে রইলাম। আমাদের বাড়ির সব শব্দ রাত 12টা নাগাদ থামল। ঘরের বাতি নিমিয়ে অন্ধকারে উৎকর্ণ হয়ে বসে রইলাম। কতক্ষণ কেটেছে মনে নেই, 20, 25, 40 মিনিটও হতে পারে। বাইরে ছিজির ডাক ছাপিয়ে মাঝে মাঝে কয়েকটা কুকুর ডাকল। কুকুরের ডাক ছাপিয়ে চৌকিদারের লাঠি ঠুকঠাক শোনা গেল। তারপরে একসময় বারান্দার পায়ের শব্দ পেলাম। পা টিপে জানলার ধারে গিয়ে দেখলাম যে বাসুদেব বারান্দা থেকে নেমে গেল। দরজা খুলে আমিও বাইরে বেরোলাম। নেশা চাপল। যে ভালোবাসা মানুষকে পাগল করে, দিক বেদিক জ্ঞান শূন্য করে, সেই ভালোবাসাকে চাক্ষুষ দেখতে ইচ্ছে হলো। বাগানটা পেরিয়ে পেছনকার ফটক খুলে বাসুদেব বস্তির রাস্তাটা ধরল। তারপর ডান দিকে বাঁক নিয়ে অদৃশ্য হলো। আমিও এগোলাম। বিঠল দাসের বাড়িটা জীর্ণ। কাঠ আর টিনের দেওয়াল, টালির চালা, তার পেছনে কলা গাছের ঝাড়। সেখানেই বাসুদেবকে আবিষ্কার করলাম দূর থেকে। সে একা দাঁড়িয়ে। হঠাৎ একটা ছোট্ট ঢিল ফেলল সে একটা জানলার ওপর। জানলাটা খুলে গেল। অস্পষ্ট একটা মুখ। মিনিটখানেক বাদেই গঙ্গা বেরিয়ে এলো। বাসুদেব তাকে বুকে টেনে নিল। অস্পষ্ট কণ্ঠে তারা কি বলতে শুরু করলো তা বুঝলাম না, তবু সরতে পারলাম না। হঠাৎ আর একটা নারী মূর্তিকে দেখতে পেলাম আমি। বাসুদেব আর গঙ্গা বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো। যমুনা। যমুনার গলা দিয়ে যেন বিষ ঝরল। ছি ছি ছি, তুই এত নিচে নেমেছিস দিদি। বাসুদেবের দিকে তাকিয়ে সে বলল, চেঁচিয়ে পাড়া জড়ো করে তোমায় খুন করাতে পারি বাসুদেব, কিন্তু আজ তা করব না। এরপর আর কোনো দিন তোমায় দেখতে পেলে তোমাকে। ওখানে কে রে? হঠাৎ বাড়ির ভেতর থেকে আওয়াজ ভেসে এলো। বাসুদেব চমকে উঠল। গঙ্গা বলল, যাও, পালাও বাসুদেব। বাসুদেবের আগে আমিই পালিয়ে এলাম। বুঝলাম যে হয় বিঠাল দাস, না তো ছেলে দামোদর জেগে উঠেছে। ঘরে বসে বুঝতে পারলাম যে বাসুদেব তার বিছানায় ফিরে এসেছে। আমি শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসতেই চায় না। বাসুদেবের কপালে এবার দুঃখ আছে। বাইরে দেশলাই জ্বলল। বিড়ির গন্ধ ঘরে ভেসে এলো। বুঝলাম বাসুদেবেরও ঘুম আসছে না। বৌদিকে খবরটা জানালে বৌদি হয়তো খুশি হতেন, কিন্তু তবু বাঁধল। চেপে গেলাম। কিন্তু আমি চাপলেও বিঠল দাসেরা চাপবে কেন? বাইরের ঘরে আমরা যখন চা খেতে গল্প জমিয়েছি, ঠিক সেই সময় দরজার গোড়ায় বিঠল দাস আর তার ছেলে দামোদর এসে হাজির হলো। হুজুর। দাদা তাকালেন। আমি শঙ্কিত হলাম। বিঠল দাস সব কথা খুলে বলল। দামোদর রাগে কাঁপছে মনে হলো। দাদার চোখ মুখ কুটিল হয়ে উঠল। বৌদিও কেমন যেন হয়ে গেলেন। সব শুনে দাদা বললেন, আমি তোমাকে কথা দিচ্ছি বিঠল দাস, এর পরেও যদি বাসুদেব বাড়াবাড়ি করে তো আমি ওকে ছাড়িয়ে দেব। তখন তোমরা যা ইচ্ছে তাই করো। বিঠল দাস আর তার ছেলে চলে গেল। দাদার ডাকে বাসুদেব এসে দরজার পাশে মাথা নিচু করে দাঁড়ালো। দাদা কটমট করে তাকালেন তার দিকে। তারপর তিনি যা বললেন তার সারাংশ হলো এই যে, বাসুদেবকে তিনি ভবিষ্যতে আর ক্ষমা করবেন না। আর কোনো অভিযোগ তার কানে এলে তিনি তাকে চাপকিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। ঘোষণা জানিয়ে দাদা ভেতরে চলে গেলেন। তার অফিস যাবার বেলা হয়েছে। বৌদি বাসুদেবের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বললেন, ব্যাপার অনেক দূর গড়িয়েছে ব্যাসদেও, এবার সাবধান হও। আর বলিহারি যায় মেয়েটাকেও বাবা, আচ্ছা বদমাস তো। হঠাৎ বাসুদেব বৌদির পায়ের কাছে এসে বসে পড়ল। বসে কেঁদে বলল, ফু বাচ্চা বলেন না মা, গঙ্গার মতো ভালো লেরকি খুব কম মিলে। বৌদি রাখতে গিয়েও রাখতে পারলেন না। আমার দিকে তাকিয়ে হেসে ফেললেন। পরে গম্ভীর হয়ে বললেন, বেশ, বুঝলাম যে ভালো মেয়ে। তা কি করবে তুমি? বিয়ে করবে? বাসুদেব মাথা নাড়ল। আপনি বলে ঠিক করে দেন না মা। আমার ভারী দায় পড়েছে। ওসব পাগলামি ছাড়ো বাঁচতেও। যাও তৈরি হও গে। তবু উঠল না বাসুদেব। বলল,
लेकिन हामी तो कुछ अन्याय करी नाई माँ, हामी ओके प्यार करी। থামো তো বাসুদেব, আর জ্বালিও না বাবা। বৌদি বাসুদেবের ভাষা শুনে হাসি না চাপতে পেরে সরে পড়লেন। আমি বললাম, তুমি কেমন ধারা পুরুষ মানুষ হে বাসুদেব, কাঁদছ কেন? বাসুদেব চোখ মুছে উঠে দাঁড়ালো, ধরা ধরা গলায় বলল, কাঁদতে কি আমি মাঙি দাদা বাবু, লেকিন ফির ভি। কথা অসমাপ্ত রেখেই সে ঘর থেকে বেরিয়ে গেল। তার কথা শুনে আমি হাসবো না কাঁদবো ভেবে পেলাম না। সন্ধেবেলায় বৌদি চা নিয়ে এলেন ঘরে। বললাম, খুব তো হেসেছিলে প্রথম প্রথম, এখন তোমাদের ড্রাইভারের কাণ্ড দেখলে তো? বৌদি একটা চেয়ারে বসে বললেন, সত্যি তখন অত ভাবিনি, এখন ভাবতে বিশ্রী লাগছে। যাই বলো, গঙ্গা মেয়েটা কিন্তু বেশ ভদ্র, অথচ। আমি বললাম, অথচ অবাক ব্যাপার এই যে সেই ভদ্র মেয়েটিও ওর জন্য পাগল। আমার বিশ্বাস হয় না। শোনো তাহলে, সেদিনকার রাতের ঘটনা বললাম আমি। বৌদি অবাক হলেন। সত্যি? মাথা নেড়ে বললাম, কি জানো বৌদি, পণ্ডিতদের কথাই ঠিক, সুন্দরীরা পশুদেরই ভালোবাসে। বৌদি একটা কড়া প্রতিবাদ করতে যাচ্ছিলেন, এমন সময় পাড়েজি দৌড়ে ঢুকল ঘরে। মাঝি, বাসুদেবের সিট ফুঁড়ে দিয়েছে ওরা। কারা? বৌদির পিছন পিছন আমিও ছুটে বাইরে বেরোলাম। বারান্দাতেই বাসুদেব গোঙাচ্ছে, পাশে 2-3 অপরিচিত লোক আর বাড়ির ঝি ও চাকর। কপালটা ফেটে রক্ত পড়ছে বাসুদেবের, হাত পা ছড়ে আছে। একটু একটু করে শুনে বোঝা গেল যে বাসুদেব যখন বস্তির রাস্তা দিয়ে হেঁটে আসছিল তখন দামোদর 2-3 সঙ্গী নিয়ে তাকে ঘেরাও করেছিল। পাড়েজি ফিসফিস করে বলল, বাসুদেবকে যখন ওরা পিটছিল তখন বিলি দাসের বাড়িতেও কান্না শোনা যাচ্ছিল, বোধহয় ওই গঙ্গা কাঁদছিল। বৌদি খুব রাগ করলেন বাসুদেবের ওপর। কেন কেন গিয়েছিল ওই বস্তির রাস্তায়? আর কোনো রাস্তা নেই বেরাবার? দাদা এসে সমস্ত শুনে বিঠল দাসদের ওপর চটে গেলেন। বটে, নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে। সেই সঙ্গে বাসুদেবকেও আর এক দফা বকুনি দিতে ভুললেন না তিনি। বৌদি গজগজ করতে করতে তুলো, টিংচার, আয়োডিন আর ব্যান্ডেজ নিয়ে এলেন। বললেন, দাও তো ঠাকুরপো, এই হতবাগা রোমিওকে একটু ব্যান্ডেজ করে দাও। হতবাগার জ্বালায় অস্থির হয়ে উঠেছি, এবার ওকে তাড়াতে হবে। হতবাগা বিনীত ভঙ্গিতে মৃদু কণ্ঠে গোঙাচ্ছিল। বৌদির কথায় এতটুকু বিচলিত হলো না সে। তার চোখ তখন অন্য কিছু দেখছিল, আর তার কানে বোধহয় একটি মেয়ের কান্নার শব্দ তখনও ভেসে ভেসে আসছিল। এমন একটি মেয়ে যে তাকে ভালোবাসে, তার জন্য কাঁদে। রাতে ভাবছিলাম, বাসুদেবের মধ্যে কি খুঁজে পেল তারা, কিংবা এরই নাম বুঝি প্রেম। কিছুতেই ঘুম এলো না। বাসুদেবের কথা ভেবে নয়, সে চিন্তা থেকে নিজের চিন্তায় কখন সরে গিয়েছি তা খেয়াল ছিল না। না ঘুমলেও রাতের অন্ধকারে বিছানায় শুয়ে থাকলে যে বিচিত্র ঘুম ঘুম একটা প্রলেপ দেহে মনে ছড়িয়ে থাকে, তারই ফল রাতে কত গভীর হলো তা বুঝতে পারিনি। হঠাৎ একটা শব্দ শুনে উঠলাম, চুরির শব্দ। জানলার ধারে গিয়ে দেখলাম যে বাসুদেবের বিছানার পাশে গঙ্গা এসে বসেছে। বাসুদেবের বুকের ওপর মাথা রেখে চাপা গলায় কাঁদছে। বাসুদেব তার মাথায় হাত বুলোতে বুলোতে ফিসফিস করে বলল, কেঁদো না, ও ঘরে দাদাবাবু শুয়ে আছে। কান্নায় বুঝে গেছে গঙ্গার গলা, তবু তার কথা বোঝা গেল, আমার জন্যই তোমার এত কষ্ট। বাসুদেব বলল, তোমার জন্য কষ্ট পেয়েছি বলেই তো তোমার দাম বুঝতে পারছি। তোমার অনেক দাম গঙ্গা, তোমার জন্য প্রাণও দেওয়া যায়। একটু চুপ করে থেকে সে আবার বলল, অথচ কি আমার দাম? অশিক্ষিত ড্রাইভার আমি, পৃথিবীতে কেউ কোথাও নেই, আমি বাকি বাসুদেব। গরিব মারাঠি মেয়েদের অবস্থা তা তুমি জানো না, বুড়ি হয়ে যায় তবু তাদের বিয়ে হয় না, সে যে কি জ্বালা। গঙ্গা কি? আমি ভেবেচিন্তে দেখেছি। কি? তুমি আমাকে ভুলে যাও। ভালোবাসা আমার কাছে খেলা নয় বাসুদেব, আমি সমস্ত দুঃখের জন্য তৈরি, কিন্তু আমি যে তৈরি নই গঙ্গা। না না, তুমি যাও, আমাকে আর লোভ দেখিও না। লোভ? গঙ্গা বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে বলল, তাহলে চললাম। বাসুদেব জবাব দিল না। গঙ্গা পা বাড়ালো, বাসুদেব নড়ল না। গঙ্গা চলতে লাগলো, সিঁড়ির ধাপে পা রাখল,
হঠাৎ অস্ফুট ডাক বেরিয়ে এলো বাসুদেবের গলা থেকে, যেন তার আর্ত আত্মা ডেকে উঠল, গঙ্গা। থমকে দাঁড়ালো মেয়েটা। বাসুদেব উঠে দাঁড়ালো, গঙ্গা ঘুরল। গঙ্গা। দুজনে ছুটে এলো পরস্পরের দিকে, যেন দুটো উন্মত্ত ঢেউ। বাসুদেব বলল, আমাকে মাফ করো, মাফ করো গঙ্গা। তুমি জানো না তোমার উপর আমার কি লোভ, কি প্রচণ্ড লোভ। তোমায় চলে যেতে বলছি, কিন্তু তোমায় ছাড়া যে বাঁচতেও পারবো না গঙ্গা। তারপর তাদের উন্মত্ত আবেগ দেখে লজ্জা পেয়ে নিজের বিছানায় সরে গেছি। সময় কেটেছে, শেষ রাতে চাঁদ উঠেছে, চাপা ফুলের গন্ধ পশ্চিমের বাতাসে ঘরের ভেতর ভেসে এসেছে। ঘুমিয়েছি। অনেক বেলায় কড়া রোদের আছে আর বৌদির ডাকে যখন ঘুম ভাঙল, তখন দেখলাম যে টেবিলের ওপর ধুমায়িত চা। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়েছিল। তাড়াতাড়ি চা নিয়ে চুমুক দিলাম। ওদিকে কুয়োর পাড়ে তখন ভিড়, জলকামীদের কলরব আর জল তোলার শব্দ। তৃষ্ণাকে জয় করবে বলে টলমল শীতল জলের জন্য তাদের সে কি প্রাণান্ত প্রয়াস। আজকাল গঙ্গার জল নিতে আসে না, আসে যমুনা। কিন্তু পরপর আরও দুরাত বাসুদেবের কাছে এলো গঙ্গা। তারপর তৃতীয় রাত থেকে বন্ধ হলো তার আশা। কদিন বাদেই পাড়েজি সেদিন বিকেলে এসে বলল, এই বাসদেওটা একেবারে পাগলা হয়ে গিয়েছে হুজুর। কেন, কি হলো? ওরা আজ ওই মেয়েটিকে দুসরা কই জায়গা পাঠায় দিয়েছে, লড়কিটার কোনো আত্মীয় বাড়ি। খবরটা পাওয়ার পর থেকে বাসদেও খালি কাঁদছে। কি আর বলবো, কাঁদুক। বাসুদেবের কপালে দুঃখ থাকলে খণ্ডা বেঁকে। একটু বাদেই বাসুদেবকে দেখতে পেলাম। কুয়োর ধারে আমগাছটার তলায় অন্ধকারে বসে আছে আর কাঁদছে। তার কান্না রাতেও শুনলাম, কিন্তু কি করব। বৌদিকে বললাম কথাটা। বৌদি বললেন, গেছে, আপদ দূর হয়েছে, কাঁদুক কদিন, তারপর সব ভুলে যাবে। কিন্তু বাসুদেব যে ভুলবে তা মনে হলো না। যতই দিন কাটতে লাগলো ততই বাসুদেব গম্ভীর হয়ে উঠতে লাগলো। তার পোশাক পরিচ্ছদ আর বেশভূষা মলিন হয়ে উঠল। চুলদাড়ি বড় হয়ে তান্ত্রিক সন্ন্যাসীর মতো চেহারা হয়ে গেল তার। কথা বলে না সে, যন্ত্রের মতো কাজ করে আর কুয়োর ধারে বসে থাকে। যমুনা এখনও জল নিতে আসে, কিন্তু সে একা আসে না, তার মায়ের সঙ্গে আসে। বাসুদেবের দিকে তাকিয়ে তাদের দু চোখে আগুন জ্বলে, আর তাকেই উপদেশ করে মারাঠি ভাষায় কী সব সাপসাপান্ত করে। কিন্তু বাসুদেব তাদের কথা শুনতে পায় না, তাদের দিকে তাকায়ও না। দাদা মাঝে মাঝে ধমকান, বৌদি কত বোঝান, কিন্তু বাসুদেবের কোনো পরিবর্তন হয় না। সে যেন এক দুশ্চর তপস্যা শুরু করেছে। তার সেই তপস্যার বীজমন্ত্র শুনতে পাই আমি অনেক রাতে। কেঁদে কেঁদে আওড়ায় বাসুদেব, গঙ্গা, গঙ্গা, গঙ্গা। মানুষের সুখ দুঃখে তোয়াক্কা করে না দিন রাতের চাকা। তাই দেখতে দেখতে 3 মাস কেটে গেল। সবার হিসেব করা শেষ হলো। আরব সাগর থেকে জল ভরা মেঘে একদিন আকাশ কালো হয়ে গেল। তারপর বৃষ্টি নামল। শুকনো মাটির ওপর জলের আলপনা দাগ কাটল। তৃষ্ণার্ত পৃথিবী নিঃশেষে লেহন করল সেই রসধারা। কিন্তু কুয়োর ধারে ভিড় কমল কি? নিত্যকার তৃষ্ণার 19-20 হলো মাত্র, আর কিছু নয়। এরই মধ্যে একদিন পাড়েজি খবর দিল, গঙ্গা লটকে এসেছে দাদাবাবু। সেই আত্মীয় বাড়িতে নাকি আত্মহত্যা চেষ্টা করেছিল, ওরা অতিষ্ঠ হয়ে ফিরিয়ে দিয়েছে। বাসুদেবকে লক্ষ্য করলাম, তার তপস্যা শেষ হয়েছে। হঠাৎ একদিন সেই দাড়ি কোপ নির্মূল করে ফেলল। এতদিন বোঝা যায়নি যে কত রোগা হয়ে পড়েছে লোকটা। গঙ্গা এসেছে, তবু কিন্তু তাকে খুশি মনে হলো না। গুরুভার এক চিন্তা যেন সারাক্ষণ পাষাণ হয়ে তার উপর চেপে আছে। যমুনা এখনো জল নিতে আসে, যুবতী সুশ্রী মেয়ে এসে, কিন্তু পাকা বুড়ির মতো মাঝে মাঝে বাতাসের উদ্দেশ্যে বলে, কলেরা হয়ে মরবে, কুষ্ঠ হয়ে মরবে, শেয়াল কুকুরে কামড়ে কামড়ে খাবে। কার এমন পরিণামের কথা সে বলে তা স্পষ্ট বোঝা যায়, কিন্তু কে কি বলবে, কি হবে বলে। বৌদি একদিন বললেন, বাঁচতে ওঠার জন্য চিন্তা হয় আজকাল। ওই বিঠল দাসেরা এখন আগুন হয়ে আছে, শুনছি আবার নাকি মারধরের আয়োজন করছে। আমি অবাক হলাম। আবার কেন? ও ব্যাপার তো চাপা পড়ে গেছে। গঙ্গা তো আসেও না। আসবে কি? ওকে নাকি তালাবন্ধ করে রাখে। বিচারি
বাসুদেব সন্ধ্যের পর কাজ না থাকলে মাঝে মাঝে বাইরে যায়। কোথায় যায় বুঝি না। মাঝে মাঝে রাতের বেলা খায় না সে। বৌদি রাতে বকেন, তবু ফল হয় না। মাঝে মাঝে পাড়েজি আর বাড়ির ঝিয়ের সঙ্গে কী সব পরামর্শ করে সে। কিছু বুঝি না, বুঝবার জন্য চেষ্টাও করিনি। বাড়ির ড্রাইভারের প্রেমের ব্যাপার নিয়ে এর বেশি কৌতূহল প্রকাশ করাটা বোকামিই হবে। সেদিনটা রবিবারই হবে। দাদা বাড়ি ছিলেন। 2-3 জন প্রতিবেশী এবং স্থানীয় 2 জন বাঙালি ভদ্রলোক এসেছিলেন। তারা গল্পগুজব করে সবে গেছেন এমন সময় বিঠল দাস আর তার ছেলে দামোদর এসে হাজির হলো। হাউমাউ করে কেঁদে পড়ল বিঠল দাস। বলল, আমার গঙ্গা নিখোঁজ বাবুজি, কাল মাঝরাত থেকে। দাদা সব শুনলেন। বললেন, তা আমি কি করব? পুলিশে খবর দাও। আপনি বিহিত করুন হুজুর, আপনার ড্রাইভার নিশ্চয়ই জানে। বাসুদেব এসে মাথা ঝাঁকালো। পাড়েজি প্রভৃতি সবাই সাক্ষ্য দিল যে বাসুদেব রাতে কোথাও যায়নি। দাদা বিঠল দাসকে বললেন, পুলিশে খবর দাও গে বিঠল দাস, সব দোষ তো তোমাদেরই, মেয়ে সামলাতে পারো না। বিঠল দাসেরা উত্তেজিত অবস্থায় চলে গেল। পুলিশেই খবর দেবে তারা, বিশ্রী ব্যাপার। আর এক দফা কড়া বকুনি খেল বাসুদেব। এখন যদি পুলিশ এসে বাড়িতে জেরা শুরু করে তাহলে? বৌদি বাসুদেবকে আড়ালে ডেকে বললেন, সত্যি কথা বলেছ তো? হ্যাঁ বাঁচতেও? জানতে না কিছু? মাথা নিচু করে বাসুদেব মাথা নাড়ল। না মা। দিন গেল, রাত হলো। তার পরের দিন বাসুদেবের শরীর খারাপ। দাদা একাই ড্রাইভ করে গেলেন অফিসে। আমার কাজ ছিল না বলে আমি আর বাড়ি থেকে বেরোলাম না। কোনান ডয়েলের একটা বই নিয়ে বসে গেলাম। পড়ার ফাঁকে ফাঁকেই বাসুদেব, পাড়েজি আর ঝিয়ের দিকে তাকিয়ে আজ একটু অবাক হলাম। কেমন যেন উত্তেজিত, চিন্তিত ও চঞ্চল মনে হচ্ছে ওদের। ব্যাপার কি? মাঝে মাঝে 3 জনে মিলে আবার কী সব জটলা করছে, কিন্তু পরক্ষণেই কোনান ডয়েল ব্যাপারটা ভুলিয়ে দিল। শার্লক হোমসের কাণ্ডকারখানা পড়তে পড়তে একসময় বিকেল হয়ে গেল। স্কুল থেকে বাচ্চারা কলরব করতে করতে ফিরে এলো। বৌদি চা নিয়ে এলেন। বাইরে সূর্যের আলো ক্রমে ক্রমে রাঙা হয়ে মিলিয়ে গেল। পরিচিত হর্নটা বাজিয়ে দাদার গাড়ি এসে বাড়িতে ঢুকল। সন্ধ্যার অন্ধকারে চাপার গন্ধ বাতাসে তীব্র হয়ে ভাসল। আর আকাশের গায়ে চাঁদ নেই বলে তারারা আসর জাঁকিয়ে তুলল। কিন্তু আরব সাগর থেকে যে একখানি কালো মেঘ ক্রমে সারা আকাশকে ছেয়ে ফেলার জন্য অন্ধকারে সাপদের মতো এগিয়ে আসছিল, তা টের পাইনি। টের পেলাম অনেক পরে। রাত তখন 11:30 মতো হবে। হঠাৎ জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে তারাদের আসর কখন ভেঙে গেছে। ঘন কালো মসি লেখায় আকাশ অবলুপ্ত। কয়েক মিনিট বাদেই আকাশ কাঁপিয়ে মেঘ ডাকল। বিদ্যুৎ চমকাতে লাগলো। তারপর হু হু করে পূবের বাতাস এলো আর বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। হাওয়ায় ঘরের ভেতর জলের ঝাঁট আসতে লাগলো। জানলাটা বন্ধ করে দিলাম, তবু শীত শীত করতে লাগলো। অথচ ঘরে কোনো চাদর নেই গায়ে দেবার। বৌদি তখনও জেগেছিলেন, বসে বসে চিঠি লিখছিলেন। দাদা অফিসের ফাইল ঘাটছিলেন অন্য ঘরে। ভিতরের করিডোরে দেখলাম পাড়েজি, বাসুদেব আর ঝি বসে গল্প করছে। এখনও চলছে ওদের ফিসফিস কথা। বৌদি, ভারী শীত করছে, একটা ব্যবস্থা করো। বৌদি মুখ তুললেন। ও, তোমায় বুঝি চাদর দিইনি? চলো দিচ্ছি। এখানে চট করে ঠান্ডা লেগে যায়, একটু সাবধান থাকাই ভালো। বৌদি বেরোলেন। করিডোর পার হয়ে সাজঘরে গেলেন। আমি করিডোরেই দাঁড়িয়ে রইলাম। বাসুদেব ওরা আমায় দেখে একটু নড়ে বসল। ওদের কথা বন্ধ হয়ে গেল। বারবার আমার দিকে তাকাচ্ছে দেখে আমি একটু বিরক্ত হয়ে উঠলাম। কি অত কথা হচ্ছে হে তোমাদের? তোমরা শোবে না? বাসুদেব শুকনো গলায় বলল, এখনো নিন্দ আসছে না দাদাবাবু। হঠাৎ অস্ফুট আর্তনাদ ভেসে এলো সাজঘর থেকে। ঠাকুরপো, ঠাকুরপো! কি হলো বৌদি? ঘরের ভেতরে ছুটে গেলাম। বৌদিও ছুটে বেরিয়ে আসছিলেন। ভয়ে ফ্যাকাশে হয়ে গেছেন তিনি, কাঁপছেন। বৌদি! ঘরের কোণের দিকে অঙ্গুলি নির্দেশ করে বৌদি বললেন, দেখো তো, ওখানে কেউ লুকিয়ে আছে। সে কি? দরজার পাশে ছাতাটা ঝুলছিল। সেইটি হাতে নিয়ে আমি কোণের দিকে এগোলাম।
একটা ছোট টেবিলের ওপর লেপ কাঁথা থাক করে সাজানো ছিল তার পেছনটাতে। সেখানে গিয়ে দেখলাম একটা চাদর ঝুলে পড়েছে কোণটায়, যেন কিছু ঢেকে দেওয়া হয়েছে। ভালো করে তাকিয়ে বুঝলাম যে কেউ বসে আছে। চোর! একটানে চাদরটা সরিয়ে ফেললাম। বৌদি অস্ফুট কণ্ঠে বললেন, গঙ্গা! গঙ্গা একবার ভয়ার্ত দৃষ্টি তুলে আমার দিকে তাকালো, তারপরেই 2 হাতে মুখ ঢাকলো। আর ঠিক সেই সময় বাসুদেব ছুটে এসে বৌদির পা জড়িয়ে কেঁদে উঠল। ওকে কিছু বলবেন না মা, ওর কহিবি দোষ নাই। দাদার পায়ের আওয়াজ এগিয়ে এলো কাছে। কি হয়েছে? প্রশ্ন করে ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন তিনি। এ কি? বৌদি কোনো জবাব দিলেন না। বাসুদেব হাত জোর করে দাদার সামনে উঠে দাঁড়ালো। আপনি আমার অন্নদাতা বাপ হুজুর, ওকে কিছু কহিয়েন না, সারা দোষ আমার। চুপ রাও শুয়ার! দাদা গর্জে উঠলেন। রাস্কেল, তোর জন্যে আমি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ব? হতবাগা বেঈমান, এত বলেও তোকে ঠিক করতে পারলাম না। 2 চোখ বেয়ে তখন বাসুদেবের জল নেমেছে। দরজার ওদিকে পাড়েজি আর ঝিটা শঙ্কিত মুখে তাকিয়ে আছে। কবে থেকে আছে ওখানে? দাদা প্রশ্ন করলেন। বাসুদেব বলল, কাল রাত থেকে। তাহলে তুই সকালে মিছে কথা বলেছিলি? তোরা সবাই? পাড়েজি ও ঝি অপরাধীর মতো সরে গেল সেখান থেকে। দাদা আমার দিকে তাকালেন। যা তো, পুলিশকে ডেকে নিয়ে আয়, এসব প্রশ্রয় দেওয়া চলবে না। সঙ্গে সঙ্গে ঘরের কোণ থেকে সেই অবনতমুখী গঙ্গা ছুটে এসে দাদার পায়ে লুটিয়ে পড়ল। দোহাই বাবুজি, আমাদের পুলিশে দেবেন না। দাদা বললেন, নিশ্চয়ই দেব। বৌদি বললেন, না। দাদা ঘুরে দাঁড়ালেন। কি বলছো তুমি? বৌদি গঙ্গাকে তুলে দাঁড় করালেন। তারপর বললেন, ওর দিকে তাকিয়ে দেখো। আমরা তাকিয়ে দেখলাম। এতটুকুও বুঝতে কষ্ট হলো না যে গঙ্গা মা হতে চলেছে। বৌদি বললেন, আমিও মেয়ে ছেলে, আমিও মা। তোমরা সবাই আজ ওকে কোনো অপমান করলে আমি তা সইব না। ওদের ছেড়ে দিতে হবে। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে দাদা প্রশ্ন করলেন, কিন্তু পুলিশ? পুলিশের কাছে আমি জবাবদিহি দেব। বাসুদেব, তুমি তৈরি হয়ে নাও। ছি ছি ছি, এ কথা আমাকে বললে কি হতো রে হতবাঘা? ওই ঘরের কোণে 24 ঘন্টা ধরে বসে আছে মেয়েটা। ঠাকুরপো, তুমি ওদের স্টেশনে ড্রাইভ করে নিয়ে যাও, নইলে হয়তো জ্যান্ত আর মালহাট ছেড়ে বেরোতে পারবে না। দাদা নিরুত্তরে সেখান থেকে বেরিয়ে গেলেন। বেশ বোঝা গেল যে তিনি বৌদির সিদ্ধান্তে মোটেই সায় দিতে পারলেন না। বৌদির পায়ে লুটিয়ে পড়ে বাসুদেব বলল, মাঝি, আপনি আমার আপনা মা সে ভি কম নেহি। কথাটা এতটুকু অতিরঞ্জিত মনে হলো না। বৌদির সেই মহিমময়ী ও করুণাময়ী মূর্তি আমি আর জীবনে ভুলব না। সেই সঙ্গে বাসুদেবের অসহায় মুখ আর তার গর্ভবতী মারাঠি প্রেয়সীর শীর্ণ পাণ্ডুর ও বিষণ্ণ মুখচ্ছবিও চিরকাল আমার মনে জমা হয়ে থাকবে। বৌদি নিজের কয়েকটা শাড়ি আর ব্লাউজ গঙ্গাকে পোটলা বেঁধে দিলেন, তাকে যত্ন করে খাওয়ালেন। তারপরে বাসুদেবের মাইনে চুকিয়ে তার হাতে আরও 25টা টাকা বেশি দিয়ে তাদের বিদায় দিলেন। এতদিন বাসুদেব গাড়ি চালাতো, আজ আমি ওকে আর গঙ্গাকে গাড়ি চালিয়ে স্টেশনে নিয়ে গেলাম। তখন অঝরে বৃষ্টি পড়ছে। সারা মালার দরজা জানলা বন্ধ করে ঘুমোচ্ছে। ট্রেনে চড়ে বাসুদেব ছলছল চোখে বলল, গরিবদের ইয়াদ রাখবেন দাদাবাবু। ভারী সুন্দর ভঙ্গিতে গঙ্গা হাত জোর করে নিঃশব্দে প্রণাম জানালো। ট্রেন ছেড়ে দিল। পরদিন আকাশ তখন পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল। বেশ গরম লাগছিল। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম যে কুয়োর পাড়ে তেমনি ভিড়। এত বৃষ্টিতেও মানুষের জলের তৃষ্ণা মেটেনি। সেই ভিড় দেখতে দেখতে হঠাৎ বাসুদেব আর গঙ্গার কথা মনে পড়ল। এখন তারা কোথায় কে জানে? কে জানে কোন শহরে গিয়ে তারা নীড় বাঁধবে? উদাসীন পৃথিবীর কাছে কতটুকু সহানুভূতি পাবে তারা? কে জানে ওদের কপালে কত দুঃখ আছে। কুয়ো থেকে জল তুলছে একটি মেয়ে, তার চুরির ঠুনঠুন আওয়াজ শুনতে পাচ্ছি। বালতি ভরা টলমল তৃষ্ণার জল। জলের তৃষ্ণা, কিন্তু এই তৃষ্ণায় কি শেষ তৃষ্ণা? এর চেয়েও বড়, এর চেয়েও মর্মদায়ী আরও তৃষ্ণা কি নেই?
আর অন্তহীন এই অসংখ্য তৃষ্ণার নাম কি জীবন? জল আলো বাতাসের চেয়েও আরও আরও তীব্র শক্তিশালী যে তৃষ্ণা, সে হলো প্রেম। প্রেম নীরবে নিঃশব্দে এসে সব বাধাকে উপেক্ষা করে যায়, আর এমন সংস্কারমুক্ত উদার হৃদয়ের রমণীর সাহায্য পেলে ভালোবাসার সম্মান ও তৃষ্ণা মর্যাদা পাবেই। কি বলো তোমরা? এতক্ষণ আমার গল্প পাঠ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। কেমন লাগলো আজকের গল্প? আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে আমি যখন নতুন গল্প দেব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো বিদায়। আবার সামনের মঙ্গলবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব।